আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মেধাচর্চা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। শুরুতেই স্কেল কি, তাপমাত্রার স্কেল কি সেটা একটু আমরা দেখে নেই। তোমরা ডিসপ্লেতে একটা স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেল তোমরা সবাই জানো। স্কেলগুলো আমরা বাসায় যখন ব্যবহার করি তোমরা দেখবা যে স্কেলগুলোর একদিকে ইঞ্চিতে দাগানো থাকে, কখনো স্কেলগুলোর একদিকে সেন্টিমিটারে দাগানো থাকে। কোনো বস্তুর দৈর্ঘ্য আমি যদি ইঞ্চিতে পরিমাপ করি, ধরে নাও এই যে এই বস্তুটি দেখতে পাচ্ছ, এই বস্তুটির দৈর্ঘ্য আমি ইঞ্চিতে পরিমাপ করলাম 1 ইঞ্চি। এই একই বস্তুর দৈর্ঘ্য আমি সেন্টিমিটারে পরিমাপ করলাম, দেখতে পেলাম এই বস্তুটির দৈর্ঘ্য দেখো কত দেখাচ্ছে, 2.5 এর একটু বেশি দেখাচ্ছে। তাহলে একই বস্তুর দৈর্ঘ্য ইঞ্চি এককে পরিমাপ করলে তা কত দেখাচ্ছে, 1 ইঞ্চি। এবং যদি আমি সেন্টিমিটার স্কেলে পরিমাপ করি কত দেখাচ্ছে, 2.5 এর একটু বেশি। তাহলে সেন্টিমিটার এবং ইঞ্চি এই একক দুটির মধ্যে সম্পর্ক আমরা কি পেলাম, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এটা কিন্তু ইঞ্চি এবং সেন্টিমিটার স্কেলের মধ্যে সম্পর্ক। ইঞ্চি এবং সেন্টিমিটার স্কেলও বলতে পারো, একক বলতে পারো, এই এককের মধ্যে সম্পর্ক। দৈর্ঘ্য পরিমাপের জন্য যেমন আমরা ইঞ্চি এবং সেন্টিমিটার যে কোনো একক ব্যবহার করতে পারি, তেমনি তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা 3 ধরনের একক ব্যবহার করতে পারি: সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে যেমন একটা রিলেশন আছে, তেমনি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যেও একটা রিলেশন আছে। অর্থাৎ বাজারে তোমরা যে থার্মোমিটার গুলো দেখতে পাবা, এই থার্মোমিটারের যে দাগানো, এই দাগানোগুলো কখনো সেলসিয়াসে দাগানো থাকতে পারে, কখনো ফারেনহাইটে দাগানো থাকতে পারে। ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে রিলেশন হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এই সেলসিয়াস এবং ফারেনহাইট এদের মধ্যে সম্পর্কটা কি, এটাই আজকে আমরা শিখব। বাজারে বিভিন্ন ধরনের থার্মোমিটার তুমি দেখতে পাবা। কখনো থার্মোমিটার হচ্ছে বিভিন্ন আকার আকৃতির, কিন্তু আমরা থার্মোমিটার দেখতে পাই। যে আকার আকৃতির তুমি থার্মোমিটার তৈরি করো না কেন, বিজ্ঞানীরা বলেছে যে তোমাকে একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে থার্মোমিটার তৈরি করতে হবে। কারণ আমার দেহের তাপমাত্রা আমি এক থার্মোমিটারে যদি এক ধরনের পরিমাপ করি, অন্য একটা থার্মোমিটারে আমার দেহের তাপমাত্রা যদি এই থার্মোমিটার দিয়ে মাপলাম, আমার দেহের তাপমাত্রা হচ্ছে 36.4, এই থার্মোমিটার দিয়ে মাপলাম 36.4 এর কম বেশি দেখাচ্ছে, তাহলে কি সঠিক হবে? এজন্য থার্মোমিটার তৈরির জন্য আমাদেরকে সুনির্দিষ্ট দুইটা বিন্দু বিবেচনা করতে হবে। সেই বিন্দু দুইটা কি, থার্মোমিটার তৈরির পর এই থার্মোমিটার গুলোকে, আমার হাতে যে দেখতে পাচ্ছ এগুলো পারদ থার্মোমিটার, থার্মোমিটার তৈরির পর এই থার্মোমিটার গুলোকে বিশুদ্ধ বরফে দিতে হবে। স্বাভাবিক চাপে বিশুদ্ধ বরফ যখন গলতে শুরু করবে, তখন থার্মোমিটারের পারদগুলো যে অবস্থানে থাকবে সেই অবস্থানকে ধরতে হবে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। এরপর এই থার্মোমিটারগুলো আমি পানিতে দিলাম। স্বাভাবিক চাপে পানিতে তাপ দিচ্ছি, থার্মোমিটারের পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়তেছে। পানি যখন স্বাভাবিক চাপে বাষ্প হতে শুরু করবে, তখন থার্মোমিটারের পারদগুলো যে অবস্থানে থাকবে সেই তাপমাত্রাকে ধরতে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এরপর নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এগুলো দাগ দিয়ে তোমাকে বাজারজাত করতে হবে। এখন তুমি যে দাগ দিবা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, বিজ্ঞানীরা বলেছে যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের ক্ষেত্রে তোমাকে নিম্ন স্থিরাঙ্ক ধরতে হবে সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি, ফারেনহাইটের ক্ষেত্রে 32 এবং কেলভিনের ক্ষেত্রে এই নিম্ন স্থিরাঙ্ক আমাদের ধরতে হবে 273.15। ঊর্ধ্ব স্থিরাঙ্ক তুমি যদি সেলসিয়াসে দাগাঙ্কিত করতে চাও, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসের ক্ষেত্রে 100, ফারেনহাইটের ক্ষেত্রে 212 এবং কেলভিনের ক্ষেত্রে 373.15। এখন আমরা দেখব কিভাবে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। তাহলে তোমরা চিত্রে 4টি থার্মোমিটার দেখতে পাচ্ছ। আমি একটু তোমাদের পারদ দেখাবো। হ্যাঁ, চিত্রে তোমরা 4টি থার্মোমিটার দেখতে পাচ্ছ। আমি ধরে নিলাম 4টি থার্মোমিটারের আকার আকৃতি সব সমান। 4টি থার্মোমিটার আমি সমান পরিমাণ পারদ নিলাম। এরপর এই থার্মোমিটার গুলোকে বিশুদ্ধ বরফে দিলাম। বিশুদ্ধ বরফে যদি দেই, যেহেতু সবগুলো থার্মোমিটারে সমান পরিমাণ পারদ ছিল, বিশুদ্ধ বরফে দিলে
যখন বরফ গলতে শুরু করে আমি দেখতে পেলাম প্রথম থার্মোমিটারের পারদ এই অবস্থানে আছে। এখন যেহেতু সবগুলো থার্মোমিটারে সমান পরিমাণ পারদ আমি নিয়েছি, তাহলে সবগুলো থার্মোমিটারের পারদ কি এই অবস্থানে আসবে? অর্থাৎ বিশুদ্ধ বরফ যখন গলতে শুরু করছে আমি দেখতে পেলাম সবগুলো থার্মোমিটারের পারদ এই অবস্থানে আসছে। তাহলে এই অবস্থানটাকে আমরা কি বলবো? নিম্ন স্থিরাঙ্ক। এখন আমি যদি এই স্কেলটাকে সেলসিয়াস হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে ধরে নিলাম এই স্কেলটাকে আমি সেলসিয়াস, এটাকে ফারেনহাইট, এটাকে কেলভিন স্কেল ধরে নিলাম। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে এই নিম্ন স্থিরাঙ্ককে কত লিখতে হবে? 0। ফারেনহাইটের ক্ষেত্রে কত লিখতে হবে? 32। এবং কেলভিনের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত ধরতে হবে? 273.15। এখন এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারটাকে ধরে নিলাম আমি এক্স থার্মোমিটার। এই থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক আমি ধরে নিলাম এক্স আইস। তাহলে সবগুলো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক আমি পেয়ে গেলাম। এখন কি করতে হবে? এই থার্মোমিটার গুলোকে আমি বিশুদ্ধ পানিতে রাখলাম, স্বাভাবিক চাপে বিশুদ্ধ পানিতে রেখে নিচে তাপ দিচ্ছি। থার্মোমিটার গুলোকে বিশুদ্ধ পানিতে রেখে আমি যদি তাপ দেই তাহলে কি হবে? থার্মোমিটারের পারদের তাপমাত্রা কি, মানে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকবে। আমি দেখতে পেলাম যখন পানি বাষ্প হতে শুরু করে, থার্মোমিটারের পারদগুলো, সবগুলো থার্মোমিটারের পারদ, যেহেতু আমি সমান পারদ ব্যবহার করছি, যখন পানি বাষ্প হতে শুরু করে তখন থার্মোমিটারের পারদগুলো এই অবস্থানে উঠে আসে। তাহলে এই অবস্থানটাকে কি ধরতে হবে আমাদের? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াসের ক্ষেত্রে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ধরতে হবে, কত লিখতে হবে? এটা 100 ডিগ্রি। ফারেনহাইটের ক্ষেত্রে 212 এবং কেলভিনের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক লিখতে হবে 373.15। আর এই যে এক্স থার্মোমিটার, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পবিন্দু, এটাকে আমি ধরে নিলাম এক্স স্ট্রিম। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক দাগানো শেষ। এবার সবগুলো থার্মোমিটার একটি পাত্রের মধ্যে ধরে নিলাম গ্লিসারিন রাখা আছে। সবগুলো থার্মোমিটারকে যদি আমি ওই গ্লিসারিনের মধ্যে দেই তাহলে কি হবে? পারদ হচ্ছে একটি তাপ সুবেদী পদার্থ। ওই গ্লিসারিনের তাপমাত্রা যেমন হবে তেমন ভাবে পারদগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। আমি ধরে নিলাম ওই গ্লিসারিনের তাপমাত্রা এমন ছিল যে প্রথম থার্মোমিটারের পারদ একটা নির্দিষ্ট অবস্থানে আসলো। তাহলে যেহেতু সবগুলো থার্মোমিটারে আমরা সমান পরিমাণ পারদ নিয়েছি, সবগুলো থার্মোমিটারের পারদ কি একই অবস্থানে আসবে? আমি গ্লিসারিনে যখন এই 4টি থার্মোমিটার দিলাম তখন দেখা গেল প্রথম থার্মোমিটারের পারদ এই অবস্থানে আসছে। তাহলে প্রথম থার্মোমিটারের পারদ যদি এই অবস্থানে থাকে, সবগুলো থার্মোমিটারের পারদ কি এই অবস্থানে থাকবে? অর্থাৎ গ্লিসারিনে দেওয়ার পর প্রথম থার্মোমিটারের পারদ এখানে, সবগুলো থার্মোমিটারের পারদ এই অবস্থানে অবস্থান করতেছে। এখন তোমরা আমাকে বলো, আমরা যেহেতু সবগুলো থার্মোমিটারে সমান পারদ নিয়েছি, সবগুলো পারদ একই অবস্থানে অবস্থান করবে, কিন্তু মান কি একই দেখাবে? মান একই দেখাবে না। কেন? কারণ এখানে শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। এখানে কত থেকে? 32। এখানে কত? 273.15। আমি ধরে নিলাম এই থার্মোমিটারে এই মানটাকে ধরে নিলাম আমি এক্সটি প্রদর্শন করতেছে। এই থার্মোমিটারে সেলসিয়াস, এর জন্য সি লিখলাম। এই থার্মোমিটারে প্রদর্শিত মানকে আমি এফ ধরলাম এবং এই থার্মোমিটারে প্রদর্শিত মানকে আমি কে ধরে নিলাম। তাহলে এই থার্মোমিটারগুলোর এই যে পারদের উচ্চতা কিন্তু সমান ছিল। অর্থাৎ প্রথমে যখন নিম্ন স্থিরাঙ্ক, সবগুলো থার্মোমিটারের পারদ এই অবস্থানে ছিল। আবার ঊর্ধ্ব স্থিরাঙ্কের সময় সবগুলো থার্মোমিটারের পারদ এই অবস্থানে ছিল। আবার গ্লিসারিনে দেওয়ার পর সবগুলো থার্মোমিটারের পারদ এই অবস্থানে ছিল। তাহলে এই চারটার মধ্যে দেখো একটা বিষয়ে রিলেশন আছে। কি সেটা রিলেশন? সবগুলো থার্মোমিটারের পারদের যে দূরত্ব, অর্থাৎ পারদের যে উচ্চতার পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু সব থার্মোমিটারে সমান ছিল। মান আলাদা আলাদা, কিন্তু পারদের উচ্চতা কিন্তু আলাদা আলাদা না। পারদের অবস্থান কিন্তু সবগুলো থার্মোমিটারে সমান ছিল। তাহলে একটা রিলেশন স্থাপন করতে পারি। কি সেটা রিলেশন? এদের অবস্থানের মধ্যে আমরা একটা রিলেশন স্থাপন করতে পারি। এখন দেখো তোমাদের, আমি যদি এখানে 15 লিখি, এখানে লিখলাম 5, যে এখান থেকে এই অবস্থান, এই দূরত্বের মান কত? কিভাবে পাবা? 15 মাইনাস 5, এই উপরের বিন্দু থেকে নিচের বিন্দু এটা বাদ দিলে কালে কি এই দূরত্বটা পেয়ে যাচ্ছি কত? 10।
তাহলে সবগুলো থার্মোমিটারের মধ্যে কিসের মধ্যে একটা রিলেশন আছে? সবগুলো থার্মোমিটারের মধ্যে দূরত্বের মধ্যে একটা রিলেশন আছে। কি সেই রিলেশন? খেয়াল করো, সবগুলো থার্মোমিটারের এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই যে পারদের দূরত্ব, এগুলো কি আলাদা না একই? একই দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি? এই দূরত্বের মান কত হবে? এক্সটি থেকে এক্সাইজ বাদ দিলে এই উচ্চতাটুকুর মান আমরা পেয়ে যাব। তাহলে প্রথম থার্মোমিটারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্সটি মাইনাস এক্সাইজ এই সমান উচ্চতা যদি পরের থার্মোমিটারে আমরা বিবেচনা করি, তাহলে তাপমাত্রা কত ছিল এখানে? সি, এই স্থানের মান কত ছিল? 0। আমি যদি ফারেনহাইটে এই উচ্চতাটুকু বিবেচনা করি, ফারেনহাইটে কত ছিল? এফ মাইনাস এই বিন্দু কত ছিল? 32। আবার আমি যদি কেলভিনে করি তাহলে কি হবে? এই অবস্থানে কি আছে? কে মাইনাস নিচের অবস্থানে কি আছে? 273.15। এই যে অনুপাত, সবগুলো থার্মোমিটারের এই অবস্থানটা কি সমান? সো আমি সবগুলো থার্মোমিটারের উপরের অবস্থানটা সমান লিখলাম। এখন এখান থেকে এই দূরত্ব, এই যে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এদের যে মধ্যবর্তী যে উচ্চতা, এই উচ্চতা কি সমান ছিল? এই উচ্চতা যদি সমান থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে যে এই দূরত্ব, এই দূরত্ব আমরা কিভাবে পেতে পারি? উপরের বিন্দু কি ছিল? এক্স স্ট্রিম, নিচের বিন্দু কি ছিল? এক্স সাইজ। তাহলে দুইটা মাইনাস করলে আমরা এখান থেকে এই দূরত্বের মান পাবো। পরের থার্মোমিটারের ক্ষেত্রে এই দূরত্বের মান কত হবে? উপরের বিন্দু কি ছিল? 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত ছিল? 0। পরের থার্মোমিটারের উপরের অবস্থান কোথায় ছিল? 212 মাইনাস নিচের অবস্থান কোথায় ছিল? 32 তে। পরবর্তী থার্মোমিটারে 373.15 মাইনাস নিম্নের স্থান কত ছিল? 373.15। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যে কোনো থার্মোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম কিভাবে? এই যে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব এবং এই দূরত্ব, এদের অনুপাত কি থাকতেছে? ধ্রুব থাকতেছে। অর্থাৎ আমি যদি কালার করে দেই, সবগুলো থার্মোমিটারের এই দূরত্বের মান কি ছিল? এই দূরত্বের মান সবগুলো থার্মোমিটারের সমান ছিল। আবার একটু অন্য কালার নিয়ে আসি। এখান থেকে এই দূরত্ব দেখাতো, সবগুলো থার্মোমিটারের এখান থেকে এই দূরত্বের মান, এখান থেকে এই দূরত্বের মান, এখান থেকে এই দূরত্ব কি ছিল? সমান ছিল। তাহলে দূরত্বের অনুপাতগুলো তাহলে কি হবে? সমান হবে। তাহলে দূরত্বের অনুপাত সমান ধরে যে কোনো থার্মোমিটারের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। এটা বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ রাখে। বেসিক জিনিসটা আজকে তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন এই সূত্রের সাহায্যে যে কোনো থার্মোমিটারের সাহায্যে যে কোনো থার্মোমিটারের সম্পর্ক আমরা স্থাপন করতে পারবো। এখন যে কোনো থার্মোমিটার বাদ দিয়ে যদি জানা কোনো থার্মোমিটার নিয়ে আমি কাজ করতে চাই, যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা আরেকটা সূত্র দাঁড় করাতে পারি। C/100 ইকুয়াল টু F মাইনাস 32। এটা ক্যালকুলেশন করি 180। এটা ক্যালকুলেশন করলে কি পাবো? উপরে K মাইনাস 273.15 বাই 100। এখন এগুলোকে যদি আমরা আবার 20 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9 ইকুয়াল টু K মাইনাস 273.15 বাই 5। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাপমাত্রার যে কোনো স্কেলের সাথে, অর্থাৎ একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিলাম, একটি ত্রুটি মুক্ত থার্মোমিটার দিলাম, যে কোনো দুটি থার্মোমিটারের মধ্যে যদি সম্পর্ক স্থাপন সম্পর্কিত কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা 1 নম্বর সূত্রের সাহায্যে সলভ করব। আর যদি দুটি ত্রুটিমুক্ত থার্মোমিটার, অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে বলে, কোন বস্তুর তাপমাত্রা ফারেনহাইটে এত হলে কেলভিনে কত হবে, তাহলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। আমরা বেসিক জানলাম। এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ সলভ করা যায় সেটা আমরা দেখব। এই সূত্রগুলো আমি সামারাইজড করে দিয়েছি। তাহলে প্রথম সূত্রটা আমরা কখন ব্যবহার করব? প্রথম সূত্রটা আমরা যখন একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে একটি ত্রুটি মুক্ত থার্মোমিটারের সম্পর্ক স্থাপন করতে বলবে, আমরা প্রথম সূত্রটা ইউজ করব। আর দ্বিতীয় সূত্র কখন আমরা ব্যবহার করব? দ্বিতীয় সূত্র ব্যবহার করব যদি দেয়া থাকে কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াসে এত,
ফারেনহাইটে কত হবে, অর্থাৎ অথবা কোনো বস্তুর তাপমাত্রা ফারেনহাইটে এত, কেলভিনে কত হবে। যদি সেলসিয়াস এবং ফারেনহাইটে কনভার্ট করতে বলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি বলে যে সেলসিয়াসে এত, কেলভিনে কত হবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর 3 নম্বর সূত্রটা আমি শেষে আলোচনা করব, যে তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে ডেল্টা সি বাই 5 ইকুয়াল টু ডেল্টা এফ ভাগ 9। এই সূত্রটা কিভাবে আসলো, কিভাবে এই টাইপের ম্যাথ আসবে, বোর্ডে তোমাদের বেশিরভাগ সৃজনশীলে এই টাইপের ম্যাথ আসে, এটা আমরা শেষের দিকে শিখব। সবাই শেষ পর্যন্ত দেখবা, সব ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা 1 নম্বর ম্যাথে আসি, কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি? আমরা জানি থার্মোমিটারের বেসিক নিয়ম কি। থার্মোমিটার তৈরি করতে হলে তুমি যদি সেলসিয়াসে বাজারজাত করতে চাও, থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ফারেনহাইটের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত? 32। কেলভিনের ক্ষেত্রে 273.15। এখন কেউ একজন একটা থার্মোমিটার তৈরি করছে যার নিম্ন স্থিরাঙ্ক লিখে রাখছিল 5 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 এর পরিবর্তে 115 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তার ওই থার্মোমিটার কি সঠিক হয়েছে? তার থার্মোমিটার তৈরি সঠিক হয়নি। কেন? সঠিক থার্মোমিটার তৈরি করতে হলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক সঠিক হতে হবে। তাহলে তোমাকে আমি একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিলাম, যে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ছিল 5, অর্থাৎ বরফ বিন্দু ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 115 ডিগ্রি সেলসিয়াস। কোন বস্তুর তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ওই ভেজাল থার্মোমিটার সেটা কি সঠিক তাপমাত্রা প্রদর্শন করবে? উত্তর হচ্ছে না। এখন তোমাকে প্রশ্ন করছে, কোন বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ওই ত্রুটিপূর্ণ, অর্থাৎ যে থার্মোমিটারটা সঠিকভাবে তৈরি করা হয়নি, ওই থার্মোমিটারে 40 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে কত মান প্রদর্শন করবে। তাহলে এবার রিলেশন কার মধ্যে স্থাপন করতে হবে? এবার রিলেশন স্থাপন করতে হবে ত্রুটিপূর্ণ এই থার্মোমিটারের সাথে একটা ত্রুটিমুক্ত থার্মোমিটারের সম্পর্ক স্থাপন করতে হবে। কিভাবে সেই সম্পর্ক স্থাপন করব? ত্রুটিপূর্ণের সাথে ত্রুটিমুক্ত থার্মোমিটারের সম্পর্ক স্থাপনের একটাই সূত্র, যে এদের দূরত্বের অনুপাত কি থাকে? ধ্রুব থাকে। অর্থাৎ xt মাইনাস এক্সাইস, এক্স স্টিম মাইনাস এক্সাইস, এই অনুপাত কি থাকবে? ধ্রুব থাকবে। xt মাইনাস এক্সাইস, এক্স স্টিম মাইনাস এক্সাইস। ধরে নিলাম আমি ত্রুটিপূর্ণ যে থার্মোমিটার সেটাকে এক্স ধরে নিলাম, তাহলে নিম্ন স্থিরাঙ্ক এক্সাইস কত? 5। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 115। এক্স স্টিম ইকুয়াল টু 115। কোন বস্তুর প্রকৃত তাপমাত্রা, অর্থাৎ ত্রুটিমুক্ত থার্মোমিটারকে যদি আমি সেলসিয়াস ধরে নেই, সি ধরে নেই, ওই থার্মোমিটার কত প্রদর্শন করবে? আমরা চিত্রে সম্পর্কের সময় ওই থার্মোমিটারের তাপমাত্রাকে ধরে নিলাম xt। তাহলে xt মাইনাস এক্সাইস, এক্স স্টিম মাইনাস এক্সাইস, এর সাথে বিশুদ্ধের সম্পর্ক কি হবে? xt। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কি? সি, মাইনাস ত্রুটিমুক্ত সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0। এক্স স্টিম, একটা ত্রুটিমুক্ত সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ক্যালকুলেশন করি আমরা। xt এর মান বের করতে হবে। এক্স এর মান কত দেয়া আছে? 5। এক্স স্টিম কত? এক্স স্টিম 115 মাইনাস 5 ইকুয়াল টু সি বাই 100। ক্যালকুলেশন করি আমরা। xt মাইনাস 5, 115 মাইনাস 5, 110 ইকুয়াল টু সি বাই 100। সি এর ভ্যালু তো দেয়াই ছিল, কত দেয়া ছিল? 40 বাই 100। ক্যালকুলেশন করি। 0 0 0 0 কেটে দিলাম। অতএব xt ইকুয়াল টু কত হবে? ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত প্রদর্শন করবে? এটা দিয়ে এটাকে গুণ করার পর -5 প্লাস 5 হলো 49। অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 49 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যদি কখনো তোমাকে বলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এত প্রদর্শন করলো, তাহলে বিশুদ্ধ স্কেলে কত দেখাবে? তখন তোমাকে সি এর মান বের করতে হবে। তাহলে কখনো প্রশ্নে যদি বলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত প্রদর্শন করবে, কিসের মান বের করবা? xt। আর ত্রুটিমুক্ত, অর্থাৎ বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত, তাহলে তোমাকে সি এর মান বের করতে হবে। যদি তাপমাত্রার এককটা সেলসিয়াসে থাকে, তাহলে কিসের মান বের করবা? সি এর মান। আর যদি এই তাপমাত্রার একক ফারেনহাইটে দেয়া থাকে, তাহলে xt মাইনাস এক্সাইস, এক্স স্টিম মাইনাস এক্সাইস সমান সমান f মাইনাস 32
212 মাইনাস 32 এই সম্পর্কটা স্থাপন করতে হবে। প্রশ্নে এই এককের উপর নির্ভর করবে যে প্রকৃত তাপমাত্রা তুমি কি ধরবা, সি ধরবা, এফ ধরবা না কে ধরবা। আশা করি সবাই বুঝতে পারছো। আরো একটা অঙ্ক দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে দেখি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু 98 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ এই থার্মোমিটারটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স স্টিম কত 98 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থির বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ এই থার্মোমিটারটার নিম্ন স্থির বিন্দু আমি ধরে নিলাম এক্সাইস। থার্মোমিটারটির সাহায্যে একটি বস্তুর তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল, অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা কত 60 ডিগ্রি সেলসিয়াস। বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত। প্রকৃত তাপমাত্রা বললেই তোমাকে একক খেয়াল করতে হবে। এখানে এককগুলো কিসে দেয়া ছিল, সেলসিয়াসে। সো বস্তুটির প্রকৃত তাপমাত্রা তোমাকে সেলসিয়াসে কত প্রদর্শন করবে সেটা বের করতে হবে। তো আমি একটু আগে যে ম্যাথটা করাইলাম সেখানে এক্স টি এর মান এক্স আইস এক্স স্টিম বসিয়ে সি এর মান বের করতে হবে। আমি আশা করি তোমরা এটা বাসায় নিজেরা ক্যালকুলেশন করতে পারবা এবং এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে 59.139। এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা বাসায়, একই অঙ্ক। এখন আমরা দেখি যদি এই এককটা সেলসিয়াসে না থাকে তাহলে কি হবে। অনেক সময় একক সেলসিয়াসে না থেকে ফারেনহাইটে থাকতে পারে। দেখো তেমন একটি অঙ্ক। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ বলছে, আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ককে কি ধরে নিলাম এক্স আইস। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98। ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে যদি আমি এক্স ধরে নেই, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি এক্স স্টিম। ওই থার্মোমিটারে 40 ডিগ্রি পাঠ দিলে, কোন থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 40 ডিগ্রি পাঠ দিলে এক্স টি এর মান 40, ফারেনহাইট স্কেলে পাঠের মান কত হবে। অর্থাৎ তোমাকে এবার দেখো এফ এর মান বের করতে হবে। তাহলে এবার কার কার মাঝে সম্পর্ক স্থাপন করতে হবে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে একটি বিশুদ্ধ ফারেনহাইট স্কেলে সম্পর্ক স্থাপন করব। কিভাবে সম্পর্ক স্থাপন করব, ওই যে বেসিক সূত্র আমরা জানি, এক্স টি মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই দূরত্বের অনুপাত কি থাকে, ধ্রুব থাকে। তাহলে ফারেনহাইটের তাপমাত্রাকে আমরা কি ধরে নেব এফ, মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212 মাইনাস 32। এখন ভ্যালুগুলো আমরা বসাই। এক্স টি এর ভ্যালু কত আছে 40, মাইনাস এক্স আইস এর ভ্যালু কত 2, এক্স স্টিম কত 98 মাইনাস এক্স আইস 2 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 180। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এর ভ্যালু পেয়ে যাব 103.25। 103.25। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে একটি ত্রুটিপূর্ণ তাপমাত্রা, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেয়া ছিল, কোনো একক দেয়া ছিল না। এগুলো ফারেনহাইটেও দেয়া থাকতে পারে, কেলভিনেও দেয়া থাকতে পারে। যদি ফারেনহাইট থাকে তাহলে ত্রুটিপূর্ণের সাথে ফারেনহাইটের সম্পর্ক স্থাপন করব। যদি সেলসিয়াসে থাকে ত্রুটিপূর্ণের সাথে আমরা সেলসিয়াসের সম্পর্ক স্থাপন করব। আর যদি কেলভিনে থাকে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে কেলভিনের সম্পর্ক আমরা স্থাপন করব। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে বিশুদ্ধ স্কেলের অর্থাৎ ত্রুটি মুক্ত থার্মোমিটার স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা দুইটাই বিশুদ্ধ স্কেল আছে, অর্থাৎ বিশুদ্ধ থার্মোমিটার অর্থাৎ ত্রুটিমুক্ত থার্মোমিটার আছে, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা আমরা এখন শিখব। কি বলছে দেখি। সুস্থ দেহের তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, সুস্থ দেহের তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে সেটা কত হবে। অর্থাৎ একজন মানুষের দেহের তাপমাত্রা যদি ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট প্রদর্শন করে তাহলে সেলসিয়াস স্কেলে সেটা কত প্রদর্শন করবে। তাহলে তাপমাত্রাটা কিসে দেয়া আছে, ফারেনহাইটে, আর বের করতে হবে কি সেলসিয়াসে। এটা কি ত্রুটিপূর্ণ, তোমাকে কি বলেছে, বলে নাই। ত্রুটিপূর্ণ না বললে আমরা ইমপ্লিমেন্টেড যে ফর্মুলা আছে সেটা ইউজ করব। তাহলে ফারেনহাইট এবং সেলসিয়াস এদের মধ্যে সম্পর্ক স্থাপনের সূত্র কি ছিল, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। ক্যালকুলেশন করি। C/5, C এর ভ্যালু বের করতে হবে। C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। F এর ভ্যালু কত
98.4 মাইনাস 32/9। এটা আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে সি এর মান বের হবে 36.89। অর্থাৎ কোন বস্তুর তাপমাত্রা যদি ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট প্রদর্শন করে, তুমি যদি সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রা দেখো তাহলে কত দেখাবে? 36.89 ডিগ্রি সেলসিয়াস। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখে আরো এই টাইপের আরেকটা প্রশ্ন সলভ করব। একটি পাত্রের তরলের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট। তরলের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট। তরলের তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? এবার দেখো তাপমাত্রাটা কিসে দেয়া আছে? ফারেনহাইটে। আর বের করতে হবে কিসে? কেলভিনে। সুতরাং আমাদের এবার সম্পর্ক স্থাপন করতে হবে কার মাঝে? ফারেনহাইট এবং কেলভিনের মাঝে। ফারেনহাইট এবং কেলভিন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি কোন সূত্রের সাহায্যে? F-32/9 ইকুয়াল টু কি? K-273.15/5। তোমাদের নবম দশম শ্রেণীর জন্য দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটাই বেশি গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত এগুলো সাধারণত একটু কম আসে, এই সহজগুলোই বেশি আসে। তাহলে তরলের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট, 95 মাইনাস 32/9 ইকুয়াল টু কেলভিন স্কেলে কত হবে? K-273.15/5। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কে এর ভ্যালু আমরা পাবো 308.15। তোমরা এই ক্যালকুলেশন গুলো নিজেরা করে ফেলবা, আমি একদম উত্তর লিখে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে ফারেনহাইটে থাকলে কেলভিনে রূপান্তরের সময় আমরা ফারেনহাইট কেলভিনের সম্পর্ক স্থাপন করব। সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তরের সময় আমরা সেলসিয়াস এবং কেলভিনের যে সম্পর্ক সেই সূত্রটা আমরা লিখব। এখন এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন তাপমাত্রায়, আমরা এতক্ষণ দেখলাম কোন বস্তুর তাপমাত্রা যদি সেলসিয়াসে, এর আগের অঙ্কটাই যদি আমরা দেখি, কোন বস্তুর তাপমাত্রা ফারেনহাইটে 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেল ব্যবহার করলে কত প্রদর্শন করছে? 36.89। অর্থাৎ সেলসিয়াসে 36.89 যদি প্রদর্শন করে, ফারেনহাইট স্কেলে ওই একই তাপমাত্রা কত দেখাবে? 98.4। সেলসিয়াসে একরকম, ফারেনহাইটে একরকম দেখাচ্ছে। কিন্তু কোন বস্তুর তাপমাত্রা এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেল দিলে যে মান প্রদর্শন করবে, তুমি যদি ফারেনহাইট স্কেল ব্যবহার করো একই মান প্রদর্শন করবে। সেই তাপমাত্রা কত তোমাকে বের করতে হবে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করবে। আমি ধরে নিলাম সেই তাপমাত্রাটা এক্স। এখন সেলসিয়াস এবং ফারেনহাইট এদের মধ্যে রিলেশনটা কি? রিলেশন আমরা জানি C/5 ইকুয়াল টু F-32/9। কোন তাপমাত্রায় একই পাঠ প্রদর্শন করবে, অর্থাৎ সেলসিয়াসে যা দেখাবে ফারেনহাইটে একই মান দেখাবে। তাহলে ধরে নিলাম সেই তাপমাত্রাটা হচ্ছে এক্স। তাহলে x/5 ইকুয়াল টু x-32/9। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। এখানে ভুল হয়, 5 দিয়ে এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। অনেকে এখানে ক্যালকুলেশন গিয়ে ভুল করে। 9x মাইনাস এর পাশে 5x নিয়ে আসলে কত দাঁড়াচ্ছে? 4x ইকুয়াল টু মাইনাস 160। অতএব x ইকুয়াল টু কত বের হচ্ছে? মাইনাস 40। অর্থাৎ কোন বস্তুর তাপমাত্রা যদি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তুমি ফারেনহাইট দিলে তা প্রদর্শন করবে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমরা এমসিকিউ এর জন্য মুখস্থ রাখবা, যে কোন তাপমাত্রায় সেলসিয়াসে যা দেখাবে ফারেনহাইটে একই মান দেখাবে, সেটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অনুরূপভাবে আসতে পারে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল অথবা ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পাঠ প্রদর্শন করবে। তো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক সলভ করব, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করবে। প্রথম কাজ কি? কেলভিন এবং ফারেনহাইট এদের মধ্যে রিলেশনটা স্থাপন করা। কেলভিন এবং ফারেনহাইটের রিলেশন কি? K-273.15/5 ইকুয়াল টু ফারেনহাইটের ফর্মুলা কি? F-32/9। কোন তাপমাত্রায় একই মান প্রদর্শন করবে? তাহলে ধরে নিলাম তাপমাত্রাটা x, x মাইনাস 273.15/5 ইকুয়াল টু কি হবে? x মাইনাস 32/9। এটা ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু কত পাবো?
এটা ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পাবো 574.58, 574.58। অর্থাৎ এমসিকিউ এর জন্য তোমরা মুখস্থ রাখবা যে 574.58 কোন বস্তুর তাপমাত্রা যদি এত ডিগ্রি ফারেনহাইট হয়, কেলভিনেও তা দেখাবে 574.58 কেলভিন। এমসিকিউ এর জন্য এই মানটা মুখস্থ রাখবা। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, কোন তাপমাত্রায় কেলভিন এবং সেলসিয়াস স্কেল একই পাঠ নির্দেশ করবে? তোমরা ভিডিওটা একটু পজ করে রেখে নিজেরা একটু চিন্তা করো, তারপর আমার পরের অংশটুকু দেখবা। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই পাঠ প্রদর্শন করবে? তাহলে সেলসিয়াস এবং কেলভিন এদের মধ্যে রিলেশন কি? C/5 K - 273.15/5। আমি যদি 5 কেটে দেই তাহলে C = কি পাওয়া যাবে? K - 273.15। আবার তুমি যদি K দাঁড় করাও, K = কি হবে? C + 273.15। দেখো তো এই ইকুয়েশন দুইটা থেকে তুমি K এবং C যাই মান বসাও না কেন, কখনো এই দুইটা মান সমান হবে কিনা? কখনোই সমান হবে না। এমন কোনো তাপমাত্রা নাই সেলসিয়াসে যা দেখাবে কেলভিনে তা একই দেখাবে, এমন কোনো তাপমাত্রা নেই। তাহলে যদি এমসিকিউতে আসে কোন তাপমাত্রায় সেলসিয়াস কেলভিন একই পাঠ নির্দেশ করবে, উত্তর হবে এমন কোনো তাপমাত্রা নেই যেটা সেলসিয়াস এবং কেলভিনে একই পাঠ প্রদর্শন করবে। এখান থেকে ম্যাথ করার সময় এর পরের যখন আমরা দ্বিতীয় পর্ব দেখব যে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তরের সময় 273 যোগ করতে হয়, আর কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তরের সময় 273.15 বিয়োগ করতে হয়। এখন যদি আমি তোমাকে বলি 10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 10 যোগ 273.15, তাহলে 283.15 কেলভিন। অর্থাৎ যখন সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তর করতে বলবে, তখন আর এত সূত্র লেখার দরকার নেই। আমরা এই কৌশলটা মনে রাখবো যে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তরের সময় 273.15 যোগ করতে হবে, আর কেলভিন থেকে সেলসিয়াসে রূপান্তরের সময় 273.15 বিয়োগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু বোর্ডের প্রশ্ন দেখি। এটা এসএসসি তে আসছিল, তোমরা দেখবা 2020 সালে এই প্রশ্নটা আসছিল। একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। খুব ভালো করে খেয়াল করো, একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। খুব মনোযোগ, আগের অঙ্কটা খেয়াল করো, আগের অঙ্কে কিন্তু বৃদ্ধির কথা লেখা ছিল না। আর এবার কি বলছে যে একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো, 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো, আর গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ফিজিক্সে এটা কিন্তু রাত দিন ডিফারেন্স। কি বলছে? ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। তোমাদের মাথায় হয়তো বা থাকতে পারে যে এটা আমি এভাবে সলভ করব, C/5 = আমরা কিভাবে সলভ করতে পারি? F - 32/9। তাপমাত্রা কিসে আছে? সেলসিয়াসে। আমি বের করব কিসে? ফারেনহাইটে। তাহলে C এর ভ্যালু কত দেয়া আছে? 50, 50/5 = F - 32/9। ক্যালকুলেশন করি, কত হয়? 10। F - 32 = 90, F = 90 + 32। এভাবে যদি সলভ করো, এভাবে যদি কেউ পরীক্ষায় সলভ করে আসো, তাহলে 0। কেন 0 হইল? কারণ তোমার তাপমাত্রা যদি বলতো যে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারতা। কিন্তু এই প্রশ্নে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বলে নাই, বলছে যে তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করা হলো মানে কি? আগে যা ছিল তার থেকে 50 ডিগ্রি তাপমাত্রাটা বেড়ে গেছে। তাহলে বৃদ্ধি বা বেড়ে গেলে তাপমাত্রার পার্থক্য বোঝালে আমরা ডেল্টা চিহ্ন ইউজ করব। কি চিহ্ন ইউজ করব? ডেল্টা। তাহলে ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এর সঠিক পদ্ধতিটা কি হবে? ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো, তাহলে সেলসিয়াসে তাপমাত্রা বৃদ্ধি কত? তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ C2 - C1 কত ডিগ্রি? 50 ডিগ্রি সেলসিয়াস। বলছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটাকে প্রকাশ করতে হবে। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কি? F2 - F1 = হোয়াট? তাহলে তাপমাত্রা বৃদ্ধি মানে দুইটার পার্থক্য 50 ডিগ্রি হলে ফারেনহাইটে তা কত হবে? তাহলে কিভাবে আমরা এটা বের করব? আমরা সূত্র জানি,
আমরা সূত্র কি জানি, সেলসিয়াস এবং ফারেনহাইটের সূত্র কি, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা ইকুয়েশন 1 দিলাম, C1/5 F1 মাইনাস 32/9। এখন 1 এর পরিবর্তে 2 লিখব, C2/5 F2 মাইনাস 32/9। আমি ধরে নিলাম বস্তুটির প্রথমের তাপমাত্রা ছিল C1, পরে গিয়ে তাপমাত্রা হয়ে গেছে C2। তাহলে যখন তাপমাত্রা C1 ছিল, ফারেনহাইটে সেই তাপমাত্রাকে ধরলাম F1, যখন তাপমাত্রা C2, ফারেনহাইটে গিয়ে ওই তাপমাত্রাকে কি ধরলাম, F2। সমীকরণ 2। এখন 2 থেকে 1 বিয়োগ করে পাই, 2 মাইনাস 1 করে পাই। আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কি পাবো, C2/5 মাইনাস C1/5 ইকুয়াল টু কি হবে, এখানে কি ছিল, আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী লিখতে পারি F2 মাইনাস 32/9 মাইনাস F1 মাইনাস 32/9। এখান থেকে লসাগু করলে কত হবে, 5, উপরে কি থাকতেছে C2 মাইনাস C1, এখানে আমরা 9 লসাগু করলাম, তাহলে কি থাকে F2 মাইনাস 32 মাইনাস F1 মাইনাস মাইনাসে প্লাস 32। ক্যালকুলেশন করি, 32 আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে কি থাকতেছে উপরে C2 মাইনাস C1, উপরে থাকতেছে C2 মাইনাস C1/5, বের করতে হবে কি F2 মাইনাস F1/9। এই যে F2 মাইনাস F1, C2 মাইনাস C1 এর ভ্যালু কত দেয়া আছে, C2 মাইনাস C1, দেখো তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখানোর জন্য, একটা ম্যাজিক শেখানোর জন্য আমি এটাকে সংক্ষেপে লিখতেছি। C2 মাইনাস C1 এটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা C/5 ইকুয়াল টু F2 মাইনাস F1 ডেল্টা F/9। আমি শুরুতেই তোমাদের বলছিলাম, শেষে গিয়ে এই সূত্র কিভাবে আসলো আমরা শিখব। তাহলে যদি কখনো এমসিকিউতে আসে তাহলে এই কৌশলটা আমরা অ্যাপ্লাই করব, যে তাপমাত্রার পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে তাপমাত্রার পার্থক্য কত, তখন সরাসরি ডেল্টা C/5 ডেল্টা F/9। কিভাবে এই সূত্রটা আসলো তোমরা তো বুঝতে পারছো আশা করি। এখন আমরা মান বসিয়ে দেই, মান বসাই দিলে কত হবে, ডেল্টা সি এর ভ্যালু কত দেওয়া ছিল, বস্তুটির তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, 50 ডিগ্রি, তাহলে 50/5 ইকুয়াল টু ডেল্টা F/9। ক্যালকুলেশন করলে কত হচ্ছে 10, 90। তাহলে ডেল্টা এফ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো কোন বস্তুর তাপমাত্রা, তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, কোন বস্তুর তাপমাত্রা যদি ফারেনহাইট স্কেলে, কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি যদি সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি সেলসিয়াস হয়, 50 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফারেনহাইটে গিয়ে আমরা কত পেলাম, 90 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু তোমরা একটু আগে দেখেছো যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধিটাকে C2 মাইনাস C1 না ধরে শুধু C ধরে ক্যালকুলেশন করতাম, তাহলে উত্তর কত আসছিল, 122। অনেক ডিফারেন্স, মানে হবেই না অঙ্ক, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কৌশলটা শিখলাম শর্টকাট টেকনিক, এই কৌশলটা দিয়ে আমরা আরেকটা ম্যাথ সলভ করে আজকের ক্লাস শেষ করে দেব। কোনো এক স্থানে, এটাও বোর্ডের প্রশ্ন, কোনো এক স্থানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালে ওই স্থানের বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পায়। কত ডিগ্রি বৃদ্ধি পায়, 10 ডিগ্রি বৃদ্ধি পায়। ভাষা খেয়াল করতে হবে, বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে, বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পেল, ফারেনহাইটে তাপমাত্রা বৃদ্ধি কত হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি যদি দেয়া থাকে, এমসিকিউতে আসলো, আমরা বড় নিয়মটা শিখলাম, এখন এমসিকিউ শিখবো। এমসিকিউতে আসলে আমরা সরাসরি সূত্র কি জানি, ডেল্টা C/5 ইকুয়াল টু ডেল্টা F/9। তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পেল, 10, 10/5 ইকুয়াল টু ডেল্টা F/9। ক্যালকুলেশন করলে কত হবে, ডেল্টা এফ এর ভ্যালু বের হবে কত, 218। তাহলে তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইটে কত বের হলো, 18 ডিগ্রি ফারেনহাইট। এখন প্রশ্ন খেয়াল করবা, যদি এমন হইতো কোনো এক স্থানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি, ওই স্থানে বায়ুর তাপমাত্রা 50 ডিগ্রি হলে তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, তাহলে ছিল কত 25, তাপমাত্রা 50 ডিগ্রি হলে, তাহলে কিন্তু প্রথমে তোমাকে ডেল্টা সি এর মান বের করা লাগতো, যে 50 মাইনাস 25 ইকুয়াল টু 25। আর যদি, এটা অনেকে ভুল করে যে প্রথমে তাপমাত্রা এটাকে C1 ধরে নিল আর এটাকে C2 ধরে নেয়,
ভাষাটা খেয়াল করবা, বলেই দিয়েছে যে তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পেল, অর্থাৎ সরাসরি ডেল্টা সি এর মান দেয়াই আছে, তাহলে কিন্তু তোমাকে বিয়োগ করা যাবে না। ডেল্টা সি এর মান 10, ফারেনহাইটে বৃদ্ধি করতে হবে, ডেল্টা এফ বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমি এর পরবর্তীতে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো ভিডিও পেতে আমাদের সাথেই থাকো এবং ইউটিউব পেজ বেস্ট কোয়ালিটির ভিডিওর জন্য মেধা চর্চা একাডেমি ইউটিউব পেজ তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের পাশেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।